কোথায় পালাচ্ছিলে অর্জুনদা? টিউশনি ছেড়ে দিলে, নীলকে দিয়ে মিথ্যে কথা বলালে, ভেবেছিলে সব ঠিক হয়ে যাবে। আমি মিথ্যে বলিনি চারু, আমি তোমাকে সত্যিটাই বলেছি। আমি অনেকদিন ধরেই একজনকে ভালোবাসতাম এবং আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি এখন আমার জীবন নিয়ে ব্যস্ত হতে চাই। মিথ্যে বলছো। তোমার এই কাপা গলা, মাটির দিকে তাকিয়ে থাকা চাউনি বলছো তুমি মিথ্যে বলছো। আমার চোখের দিকে তাকাও অর্জুনদা, তাকাও। একবার অন্তত বলো যে তুমি আমায় ভালোবাসো। পাগলামি বন্ধ করো চারু। তুমি কি ভাবো বলো তো নিজেকে? হ্যাঁ অর্জুনদা, হ্যাঁ ঠিকই বলছি। নিজের চেহারাটা আয়নায় দেখো একবার। বিয়ের আর মাত্র 7 দিন বাকি, একটা পুরুষের পেছনে এভাবে ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছ। লজ্জা করে না তোমার? তোমার মতো সস্তা মেয়ের জন্য আমি নিজের ক্যারিয়ার নষ্ট করব না। আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি চারু। তুমি ছিলে আমার আমার সময়ের অপচয় ছিলে তুমি। এখন তুমি যাও এখান থেকে। নিজের ওই বিলেত ফেরত বরের পা ধুয়ে জল খাও গে, আর আমায় মুক্তি দাও। জাস্ট লিভ মি অ্যালোন চারু, প্লিজ। গল্পটির সমস্ত সত্য চ্যানেল দ্বারা সংরক্ষিত। হালকা বাতাস যখন প্রাণ ছুঁয়ে যায়, তখন মন চায় একটু উষ্ণ ভালোবাসা। অন্ধকার রাতের প্রতীক ঝিঝির ডাক কানে এসে ঠেকে। এই সময়গুলো মানুষকে খুবই সহজে দুর্বল করে দেয়। বড় একা লাগে, ছোট্ট ব্যথাও বড় বলে মনে হয় তখন। জেগে আছিস? একটা টেক্সট ফুটে এলো স্ক্রিনে। টেক্সটটা মায়ার। অর্ণব রিপ্লাই দিল, তোকে এত মন মরা লাগছে, আজ কলেজে তেমন কথাও বললি না। আসলে শরীরটা ঠিক ভালো লাগছে না। ও আচ্ছা, টেক রেস্ট দেন। ফোনের স্ক্রিনটা যেন আস্তে আস্তে ঝাপসা হয়ে ওঠে। অর্ণব আর কিছু রিপ্লাই দিল না। মাত্র 22 বছরের ছেলে অর্ণব। বয়সের এই জায়গায় প্রেম ভালোবাসা অনেকেই হালকাভাবে নেয়, কিন্তু কারো কারো কাছে এটা হয়ে ওঠে জীবনের কেন্দ্রবিন্দু। আর যখন সেই কেন্দ্রটা ভেঙে পড়ে, তা ধ্বংসের রূপ নেয়। আজকের প্রজন্মের একটা ট্র্যাজেডি আছে। তারা দ্রুত ভালোবাসে, দ্রুত ভেঙে পড়ে। তাদের কাছে সম্পর্ক মানে খুব দ্রুত ডোপামিন হিটস, ইমোশনাল হাইজ, অ্যাটাচমেন্ট এবং ইকুয়ালি দ্রুত হার্ট ব্রেকস। অর্ণব কখনো বুঝে উঠতে পারেনি এইসব মডার্ন রিলেশনশিপ ডাইনামিক্স। সে ভেবেছিল ভালোবাসা মানে কিছু একটা যাকে বলে পবিত্র জিনিস। সে এখনো ওল্ড স্কুল মানুষ। কাউকে ভালোবাসলে তাকে সময়, সাপোর্ট, দুঃখ সুখ সব ভাগ করে নেওয়া। কিন্তু কলেজের এই সময়গুলোতে সবাই একরকম চিন্তা করে না। তার পেছনে যে বিছানাটা রয়েছে, সেটাই বই আর নোটস ছড়িয়ে আছে। কাছে একটা মগে অর্ধেক কফি ঠান্ডা হয়ে গেছে। ঘরটা খুবই চেনা, কিন্তু আজ মনে হচ্ছে এটা একেবারেই অচেনা। জীবনের এমন সময় আসে যখন নিজেরই ঘরটা নিজেরই কাছে একটা কারাগারের মতো মনে হয়। মায়া তার সব থেকে ভালো বন্ধু। বলা ভালো, মেয়েটাকে অর্ণব খুব ভালোবাসে, তবে কখনো বলার সুযোগ পায়নি। মায়া ছিল অর্ণবের ক্লাসমেট। হাসলে তার চোখ দুটো অনেকটা অর্ধচাঁদের মতো হয়ে যায়।
তার সৌন্দর্যের হয়তো কোনো তুলনাই হয় না, আর যদি তুলনা হয়ও তা হয়তো কোনো স্বর্গের অপ্সরার সাথেই হবে। ভীষণ কথা বলা, খুব ভালো মিউজিক টেস্ট আর অতিরিক্ত কেয়ার গিভিং বিহেভিয়ার, অনেক ছেলেদেরই মন এতেই গলে যায়। মায়া অর্ণবকে তার সব থেকে ভালো বন্ধুর মতো ভাবে, সব কিছু সে তার কাছে শেয়ার করে। যখন মায়ের ব্রেকআপ হয় তখন অর্ণব একমাত্র ছেলে যে তাকে মেন্টাল সাপোর্ট দিয়েছিল। অর্ণব বুঝেছিল মায়ার সঙ্গে তার সম্পর্কটা আর 5টা বন্ধুর মতো নয়। যে অদ্ভুত টান সে অনুভব করত তা সে বলে বোঝাতে পারবে না। মায়ার প্রতিটা মেসেজে হার্ট রেট তার বেড়ে যেত। মায়া হাসলে তার বুকের ভেতর অদ্ভুত আলোড়ন হতো। এখনকার সম্পর্কের একটা কমন ক্যান্সার আছে, ইমোশনাল ডিপেন্ডেন্সি উইদাউট কমিটমেন্ট। অর্ণব বুঝতে পারেনি এটা অনেক দিন। মায়া তাকে বলতো, তুই না থাকলে আমার দিনটা ভীষণ খারাপ কেটে যেত জানিস। তুই আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। তুই ছাড়া কারোর সঙ্গে এভাবে কথাই বলতে পারি না আমি। এগুলো শোনার পর কোন ছেলেটাই বা আশা তৈরি করবে না? অর্ণব ভেবেছিল এবার তার মনের কথাটা বলেই ফেলবে, কিন্তু তা কি এতই সহজ? ইউ আর মাই ফ্রেন্ড, নট অনলি দ্যাট, ইউ আর মাই ভেরি গুড ফ্রেন্ড। এর দেওয়াল ভাঙা বড়ই কঠিন। আজ কলেজে ফেস্ট ছিল, সারা ক্যাম্পাস ভরা ছিল আলো, মিউজিক আর মানুষজনের হাসি গান। অর্ণব ভেবেছিল মায়ার সঙ্গে আজ একটু বেশি সময় কাটাতে পারবে, কিন্তু ঘটল ঠিক উল্টো। সে যখন মিউজিক রুমের পাশ দিয়ে যাচ্ছিল তখন শুনে একটা পরিচিত হাসি। হ্যাঁ, এই তো মায়ার। আর সেই হাসির পাশে একটা পুরুষ কণ্ঠ, যাকে মায়া কদিন আগে বলেছিল সে তার পাস্ট। দেখল মায়া সেই ছেলেটার সামনে দাঁড়িয়ে, আর তার এক্স মায়াকে কাছে টেনে জড়িয়ে ধরল। ধীরে ধীরে মায়া ছেলেটির ঠোঁটে উষ্ণ চুম্বন এঁকে দিল। অর্ণবের মুখ একেবারে শুকিয়ে গেল। তার বুকের ভেতরটা কেউ যেন ছুরি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। তার পায়ের নিচের মাটি সরে যাওয়ার অনুভূতি হয়, হাঁটু কাঁপতে লাগলো। মায়া তখন বলছে, তুই জানিস আমি তোকে কতটা মিস করি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। আমিও তোকে অনেক মিস করতাম, তবে বিশ্বাস কর আমি আর তোকে কখনো ছেড়ে যাব না। কি খুশি তো? শব্দগুলো অর্ণবের কানে লাগলো কোনো ধারালো সূঁচ ফোটার মতো। অর্ণব আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না। তার চোখ জলে ভরছে, গলার ভিতরটা জ্বলছে। কেন এমন হচ্ছে সে বুঝতে পারছে না, কিন্তু হচ্ছে। তার শরীর যেন আর তার নিয়ন্ত্রণে নেই। সে মনে করল সে কি তবে এতদিন শুধু ব্যবহার হচ্ছিল? এখনকার সাইকোলজি অনুযায়ী সবচেয়ে পেইনফুল বেট্রেয়াল হলো ইমোশনাল মিসলিডিং উইদাউট ক্লিয়ার বাউন্ডারিজ। মায়া সেটাই করেছে। ঘরে ফিরে অর্ণবের যুদ্ধ শুরু। ফেরার পুরো পথে সে যেন একটা অন্ধকার দুনিয়ায় হাঁটছিল। ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে, ফোন সাইলেন্ট করে দিয়েছে। কেউ যেন তার জগতের অংশ নয়। তার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, আমি কি এতটা খারাপ? আমি কি অযোগ্য? আমি কেন? আমি এতটা খারাপ? সে জানলার সামনে দাঁড়ালো। বাইরে রাস্তার আলোয় একটা অদ্ভুত মেলানকলি তৈরি করেছে। কোনো একটা মিউজিক যেন আস্তে আস্তে ভেসে আসছে।
একটা নিঃসঙ্গতা যা ভেতরটাকে আরো ফাঁকা করে তোলার জন্য যথেষ্ট। অর্ণবের হাত কাঁপছিল, তার মাথায় আসছিল সব থেকে ভয়ানক ভাবনাগুলো। অজান্তেই তার চোখ চলে যায় সিলিং এর দিকে। সেখানে ঝুলছে একটা সিলিং ফ্যান। তোমায় ছোঁয়া ইচ্ছেগুলো হারিয়ে গেছে দূরে, আমি থেকে গেছি আজও এখানে অপেক্ষারই এক প্রহর। তুমি নেই তবু মনে হয় তুমি আছো অন্তর জুড়ে। বেশ, যদি আমি না থাকি তাহলে তাহলে এই যন্ত্রণা সেও আর থাকবে না। সে ধীরে ধীরে টেবিলের দিকে গেল, একটা নোটবুক খুলল। সেখানে সে কিছু একটা লেখার চেষ্টা করলো। যা চেয়েছিলাম তা পাইনি, যাকে যাকে ভালোবেসেছিলাম সে কখনো আমার ছিল না। আমি এখন আর কাউকে দোষ দিই না। তুমি নেই তবু মনে হয় তুমি আছো অন্তর জুড়ে। তার চোখ ঝাপসা হয়ে আসছিল। পুরো বিশ্বটা যেন আস্তে আস্তে তার সামনে থেকে সরে যাচ্ছে। ঠিক তখনই দরজায় করাঘাত। অর্ণব, অর্ণব, দরজাটা খোল। এটা অর্ণবের খুবই চেনা গলা, তার জেঠু। অর্ণব প্রথমে সাড়া দিল না, তারপর ধীরে ধীরে অর্ণব দরজা খুলল। জেঠুকে দেখে তার লুকোনো ব্যথাটা চোখের সামনে এসে পড়ল। অর্ণবের চোখ লাল, মুখ শুকনো, ঠোঁট কাঁপছে। জ্যাঠামশাই দেখেই বুঝে গেলেন ওর ভেতরে কিছু একটা চলছে। জেঠু চুপ করে তাকে বিছানায় বসালেন, হাতটা কাঁধে রাখলেন। কি হয়েছে বলতো? জেঠুর কণ্ঠ যেন ভীষণ শান্ত এবং দৃঢ়। জ্যাঠামশাইয়ের কণ্ঠ শুনলে মানুষটাকে ঠিক এড়ানো যায় না। চিরকাল অর্ণবের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো। জ্যাঠামশাই এমন একজন মানুষ যার সাথে মন খুলে কথা বলা যায়। অর্ণব প্রথমে কিছু বলল না। কি হয়েছে আমায় বল। কিছু না। বুঝলাম, কিন্তু তুই মরতে চাইছিস কেন? কেউ যেন হঠাৎ অর্ণবকে ধরে নাড়িয়ে দিচ্ছিল। সে অবাক হয়ে তাকাল। তুমি কি করে? তবে আমি ঠিকই আন্দাজ করেছি। বিষয়টা আমায় খুলে বল। অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না, জেঠুকে সব খুলে বলল। মায়া, তার এক্স, প্রতারণা, দুঃখ, হতাশা, নিজেকে শেষ করে ফেলার ইচ্ছা, সবকিছু শুনে জেঠু কিছুক্ষণ নীরব হয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই আজ যা হারালি সেটা প্রেম না অর্ণব, সেটা তোর ভ্রম। মরিচিকার পেছনে ছুটলে এইরকমই হয় রে। তুই তাকে যতটা গুরুত্ব দিয়েছিস সে তোকে ততটা গুরুত্ব দেয়নি। একটা কথা শোন, কেউ তোকে ব্যবহার করলে সেটা তার খামতি নয়, সেটা তার স্বভাব। তুই যেদিন সত্যিকারের ভালোবাসা পাবি সে কখনো তোকে এই ব্যথা দেবে না। এটা ছিল একটা লেসন, কোনো পানিশমেন্ট নয়। তুই যদি আজ নিজেকে শেষ করে ফেলিস তাহলে জীবন তোকে আর সুযোগ দেবে না।
কিন্তু তুই যদি বেঁচে থাকিস, একদিন এই দিনের জন্য তুই মায়াকে ধন্যবাদ দিবি। অর্ণব চোখ মুছে অর্ণবের সমস্ত ইচ্ছা শক্তিকে যেন কেউ নতুন করে আশা দিচ্ছিল। জেঠু বললেন, চল রে, একটু গরম কফি খাই। অর্ণব শব্দ করল না, কিন্তু জেঠুর সঙ্গে টেবিলে গেল। মগ থেকে যে বাষ্প উঠছিল সে যেন রাতের অন্য সব ঠান্ডা বাতাসকে দূরে সরিয়ে দিচ্ছে। অর্ণবের মনে এখন একটা নতুন প্রশ্ন জন্মালো। সে বলল, আমি কি সত্যি এতটুকু ভালোবাসারও যোগ্য নই? সবার জীবনে এক না একটা সময় ভুল মানুষ আসে, বা ঠিক মানুষ আসলেও ভুল সময়ে আসে, যা মানুষকে ভেঙে দিয়ে যায়। কিন্তু ভেঙে দেওয়া মানুষেরাই জীবনে সব থেকে শক্ত হয়ে ওঠে। অর্ণব চুপ করে শুনছিল। জেঠুর প্রতিটা কথায় যেন একটা গভীর সত্য লুকিয়ে আছে। তোর আসল জীবন শুরু হবে সেখান থেকে, যেদিন তুই নিজের ওয়ার্থ বুঝবি। প্রেমটাকেই জীবনের সব বানিয়ে নিস না। জীবনে প্রেম ছাড়াও অনেক কিছু আছে। লাভ ইজ আ পার্ট অফ লাইফ, নট আ হার্ট অফ লাইফ। শুনেছিস তো? শীতের রাত আরো গভীর হলো, কিন্তু অর্ণবের বুকের সেই তীব্র ব্যথাটা একটু হলেও হয়তো হালকা হয়েছে। অনেক দিন জেঠুকে একটা প্রশ্ন করার সাহস অর্ণবের কখনো হয়নি। এই প্রশ্ন সে পরিবারের সবার কাছে শুনেছে, কিন্তু এর কোনো পরিষ্কার উত্তর সে পায়নি। আজ কেন সে জানে না, তবে সে যেন অনেক শক্তি পেয়ে গেছে। সে বলল, জেঠু, তুমি বিয়ে করনি কেন? ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেল। কিন্তু জেঠু। বলবো, সব বলবো। কাল তো রবিবার, তোকে একটা জায়গায় নিয়ে গেলে যাবি? অর্ণব সম্মতি জানিয়ে জেঠুকে শুভরাত্রি জানিয়ে ঘুমোতে চলে গেল। জেঠুর আসল নাম অর্জুন সেনগুপ্ত, অর্ণবের বাবার বড় ভাই। বয়স এখন 56। তিনি পেশায় একজন নামী ইংরেজি বিভাগের অধ্যাপক। কবিতা, ছোট গল্প ও প্রবন্ধের জন্য তার অর্জন করা অগণিত পুরস্কার আছে। সাহিত্য মহলে তাকে বেশ সম্মান করা হয়। বাইরে থেকে তিনি শান্ত, সংযত, জ্ঞানী, আর ভেতরে তিনি অসম্ভব সংবেদনশীল। ছোট থেকে লেখালেখি ছিল তার প্রথম প্রেম। কলেজ জীবনে প্রথম কবিতা প্রকাশ পায়। এরপর একে একে রাজ্য সাহিত্য পুরস্কার, ইউথ রাইটার্স অ্যাওয়ার্ড, একাধিক ম্যাগাজিন ফিচার, রেডিও সাক্ষাৎকার, এসব তাকে সাহিত্য জগতে পরিচিত করে তুলেছে। সবাই ভেবেছিল তিনি বিয়ে করতে দেরি করছেন ক্যারিয়ারের জন্য, কিন্তু আসল কারণ কেউ জানে না। তারপর চাকরি পেলেন, বয়স বাড়ল, একসময় বিয়ের কথা বলা বন্ধ হয়ে গেল। এখন তিনি পরিবারের চোখে দায়িত্ববান, ভালো মানুষ, কিন্তু একা থাকতে অভ্যস্ত। যদিও কেউ জানে না তার একাকিত্বের আসল কারণ। জেঠু প্রচুর লেখেন। তার ঘরে বইয়ের স্তূপ, পুরনো নোটবুক, আঁচড়ানো কলম। অর্ণবের সঙ্গে তার সম্পর্কটা বিশেষ, অনেকটা বন্ধুর মতো, কখনো কখনো অভিভাবকের মতো, আর কখনো কখনো মানসিক ভরসার মতো। রবিবারের বিকেল, আকাশে ক্লান্ত সাদা মেঘ আনাগোনা করছে। কলেজ, স্কুল সব কিছু এখন নীরব। অর্ণবকে তার জেঠু নিয়ে এসেছে কলকাতার ঐতিহ্যবাহী প্রিন্সেপ ঘাটে। ব্রিটিশ আমলে নির্মিত প্যালেডিয়ান স্মৃতিসৌধ ও হুগলি নদীর তীরের সেই পরিচিত ঘাট। ঘাটে পৌঁছে প্রথমেই চোখে পড়ে বিদ্যাসাগর সেতুর লম্বা লাইন।
দূরের নৌকা এবং নদীর চঞ্চল জলস্রোত। বাতাসটা ঠান্ডা তবু নরম। দূরের কোন মানুষের গলা থেকে পুরনো গান মাঝে মাঝে কানে ভেসে আসে। কিরে, আয় এখানে বস। অর্ণব দাঁড়িয়ে কয়েক সেকেন্ড বিরতি নিল, শুধু নদীটা দেখল। জেঠু, তুমি এখানে কেন এনেছো? কেন রে, জায়গাটা কি ভালো লাগছে না? না মানে এখানে এসেছিলাম কিছু মাস আগেই বন্ধুদের সাথে, ভালো লাগে। তবে তবে এখানে এলে মনের দুর্বলতম জায়গা তোকে প্রতিবাদ জানায়, তাই তো? জেঠু, আমার আর কিছুই ভালো লাগছে না। এই সুন্দর পৃথিবী একসময় যেভাবে আমার কাছে ধরা দিয়েছিল, আজ আর তার বিন্দু মাত্র আমি খুঁজে পাচ্ছি না। নিজেকে বড় বড় মূল্যহীন মনে হচ্ছে, জানো তো। জীবন অতটা সহজ নয় রে অর্ণব। আমরা নিজেই নিজেদের শত্রু। আমরা নিজেই কখনো কখনো নিজেদেরকে এতটা নামিয়ে ফেলি যে মাঝে মাঝে জীবনে উঠতেই পারি না। আবার এমন কিছু কিছু সময় আসে যখন আমরা নিজেদেরকেই ভগবান বলে মনে করি। আচ্ছা জেঠু, আমি যাকে নিজের বলে ভেবেছিলাম এক সময়, সে কি কখনো বুঝেনি আমি তাকে কতটা ভালোবেসেছি। না বুঝতেও পারে, আবার বুঝতেও পারে, কিন্তু সে তোকে ভালো বন্ধু মনে করে এসেছে। একজনকে ঠিক ততটাই যত্ন বা ভালোবাসা দেওয়া উচিত ঠিক যতটা সেই মানুষ তোকে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি ভালোবেসেছো কখনো? অর্ণব জেঠুর দিকে তাকালো। জেঠু একটানা তাকিয়ে রয়েছেন নদীর দিকে। ঘাটের কাছে দেখা গেল দুটি শালিক পাখি এসে বসেছে। তারা একে অপরের সঙ্গে অজানা ভাষায় কি যেন বলছে। জেঠু বললেন, তুই কাল আমায় একটা প্রশ্ন করেছিলি, মনে আছে? হ্যাঁ, মনে আছে। জিজ্ঞেস করেছিলাম তুমি বিয়ে করনি কেন। ভালোবেসেছিলাম বলেই করিনি। ভুল সময়ে সঠিক মানুষকে ভালোবেসেছিলাম। কি? আই ক্যান্ট বিলিভ ইট জেঠু। তুমি তুমি প্লিজ তোমার ঘটনাটা আমায় শোনাবে? বেশ, শোনাবো, তবে একটা কথা দিতে হবে তোকে। কি কি কথা? বাড়িতে জানানো চলবে না। আচ্ছা আচ্ছা, বেশ, কথা দিলাম। এবার শোনাও। আচ্ছা বেশ, তবে গল্পটা কিন্তু তোদের আজকালকার কোনো ঘটনার মতো নয়। তার আগে তখনকার আমার কথা বলি অর্ণব। আমি যখন গ্র্যাজুয়েশন পাশ করলাম তখন সারা কলকাতা যেন এক অদৃশ্য বিষাদের মধ্যে ডুবেছিল। চাকরি নেই, মুদ্রাস্ফীতি বাড়ছে, মিল কলকারখানাগুলো একের পর এক বন্ধ। কলেজ স্ট্রিটের বইপাড়ায় সন্ধ্যার পরেও লাইট প্রায় কমই চলত। চায়ের দোকানে বসে যুবকেরা চাকরির ফর্ম আর বিজ্ঞাপন কেটে কেটে জমা করত। যদি একটা চাকরি হয়, এই আশা তাদের বাঁচিয়ে রাখত। আমি বিএ পাশ করলাম, মনে ছিল একটা ভালো চাকরি পাবো, কিন্তু 3 বছর ধরে শুধু ফর্ম, ইন্টারভিউ আর প্রতীক্ষা। বাড়িতে তখন টাকার টানাটানি, বাবা বয়স্ক, মা অসুস্থ, আর আমি বড় ছেলে। রাতে ট্রাম লাইনের পাশে দাঁড়িয়ে ভাবতাম, আমার জীবন কি এইভাবে স্থির হয়ে থাকবে? কত কথা যে মনের মধ্যে আসতো তখন। কলকাতার সেই সময় তখন এত ক্যাফে, রেস্তোরাঁ, মল ছিল না। প্রিন্সেপ ঘাট, ময়দান, ভিক্টোরিয়া, এইগুলোই ছিল মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা। রাস্তার মোড়ে মোড়ে কাগজে মোড়া ডিম রোল আর চায়ের স্বাদ, এখন আর তা পাওয়া যায় না। ট্রাম লাইনের ধারে সন্ধ্যার পর হেঁটে গেলে স্ট্রিট ল্যাম্পের আলোয় ছায়াগুলোও যেন গল্প করত। টাকা থাকতো না তেমন হাতে,
বন্ধুদের অনেকে ঢুকে পড়েছিল সাধারণ ছোটখাটো চাকরিতে। টিউশনি চালু করলাম রে। এক ক্লাসে 5-6টা ছাত্র। মাসে কিছু কিছু করে টাকা হাতে আসতে লাগলো, আর সেই টাকায় বাস ভাড়া, চায়ের বিল আর বাড়ির বাজারের একটু সাহায্য। অনেক সময় ছাত্রদের বাড়ি যেতে হতো রে, বেহালা থেকে উল্টোডাঙ্গা। বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম, ব্যাগে শুধু একটা নোট বই, কলম আর কয়েকটা চকের টুকরো। একটা কথা জানিস, আজ আমার এই পরিবেশে বসে নিঃশ্বাস নিতে সামান্য কষ্ট হয়। তখন হাতে পয়সা ছিল না, তবে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতাম। যাক সে কথা, টিউশনি করে তখন সামান্যই চলতো। এর মধ্যেই একদিন একটা অফার এলো, বুঝলি। উত্তর কলকাতার এক পুরনো বনেদি বাড়ি, নাম করা পরিবার। আমাকে বলা হলো বাড়ির ছেলেকে অঙ্ক আর ফিজিক্স পড়াতে হবে। মাইনেটা সেই সময়ের হিসেবে এতটাই বেশি ছিল যে আমি দুবার ভেবেছিলাম কোথাও কোনো ভুল হচ্ছে না তো। পরের দিনই পৌঁছালাম সেই গলিতে। কলকাতার সেই সরু গলিগুলো আজও একই রকম আছে অর্ণব, কিন্তু তখনকার গন্ধটাই ছিল আলাদা। বিশাল বড় কাঠের সদর দরজা, ওপরে নহবতখানা। কলিং বেল টিপতেই একজন বয়স্ক কর্মচারী দরজা খুলে দিলেন। ভেতরে ঢুকে আমি তো একেবারেই অবাক। চারিদিকে শ্বেত পাথরের কাজ, টানা বারান্দা আর ঝাড় লণ্ঠন। আভিজাত্য যেন ঘরটির প্রতি কোণা থেকে ছুঁয়ে পড়ছে। ছাত্রটির নাম ছিল নীল, বেশ জন্মনে ছেলে। সামনেই মাধ্যমিক। বড় লোকেদের ছেলেমেয়েরা যেমন একটু উদ্ধত হয়, নীল কিন্তু তেমন ছিল না। প্রথম দিনই খাতা খুলে বসলো, বলল, স্যার আপনি একটু ধরে ধরে শেখাবেন তো, স্কুলে বড্ড তাড়া দেয়। আমি হাসলাম। দিনগুলো বেশ কাটছিল। একদিন নীলকে লগের অঙ্ক শেখাচ্ছি, পাশের টেবিলে সিলিং ফ্যানটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুরছে। হঠাৎ লক্ষ্য করলাম বাড়িটা একদম নিস্তব্ধ। আমি জিজ্ঞেস করলাম, কিরে নীল, আজ কি বাড়িতে কেউ নেই? নীল পেনটা চিবোতে চিবোতে বলল, জেঠিমার শরীর খারাপ তো, তাই বাড়ির সব কাজের লোকেরা গঙ্গার ওপারে ওনার বাপের বাড়িতে গেছে সাহায্য করতে, মাও সেখানেই গেছে। আমি যখন উঠে পড়ব ভাবছি, ঠিক তখনই দরজার কাছে একটা ছায়া দাঁড়ালো, হাতে চায়ের ট্রে আর বিস্কুট। নীল এক গাল হেসে বলল, ও দিদি, আয় আয়, তুই চা নিয়ে এলি? ভাগ্যিস, স্যার কখন থেকে শুকনো গলায় বকবক করছেন। অর্ণব, সেই প্রথম আমি ওকে দেখলাম। নাম ছিল তার চারুলতা। তখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে সে। পরনে সাধারণ একটা সুতির শাড়ি, কিন্তু ওর চোখের দৃষ্টিতে এমন এক স্নিগ্ধতা ছিল যা আমি আগে কখনো দেখিনি। ও ট্রেটা টেবিলের উপর রেখে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। আমি যেন কথা বলার ক্ষমতা হারিয়ে ফেললাম। ও খুবই নিচু স্বরে বলল, আমার ভাইটা আগে একদম পড়াশুনো করতে চাইতো না, আপনি আসার পরও ও নিজে থেকে বই নিয়ে বসছে। আপনাকে অনেক ধন্যবাদ। ওর গলার স্বরটা ছিল ঠিক শরৎকালের ভোরের মতো পরিষ্কার। আমি শুধু আমতা আমতা করে একটা থ্যাংক ইউ বলতে পেরেছিলাম। সেদিন বাসে করে ফেরার পথে সারাটা রাস্তা আমার মনে হয়েছিল আমি যেন এক অন্য পৃথিবী থেকে ঘুরে এলাম। এই আভিজাত্য, সেই সুন্দর গন্ধ আর চারুলতার ওই সামান্য ধন্যবাদ
আমার বেকার জীবনের ধূসর ক্যানভাসে একটা রঙের ছোঁয়া দিয়ে গিয়েছিল রে। প্রিন্সেপ ঘাটের গঙ্গার হাওয়া তখন আরও জোরালো হয়েছে, কিন্তু অর্ণবের মনে হচ্ছে সে এখন আর 2025-এ নেই। সে পৌঁছে গেছে 80-র দশকের সেই উত্তর কলকাতার সময়ে। জেঠু বলতে শুরু করলেন, এরপর থেকে নীলকে পড়াতে যাওয়াটা আমার কাছে একটা কেবল টিউশনি হয়ে রইল না অর্ণব, ওটা হয়ে উঠল আমার একটা প্রতীক্ষা। চারু মাঝে মাঝেই ওর কলেজের সিলেবাসের কিছু শক্ত ইংরাজি কবিতা বা ইতিহাসের খটকা নিয়ে আসতো, বা যখন নীলকে পড়াচ্ছি ঠিক তখনই ঘর দিয়ে যাওয়ার পথে চারু দাঁড়িয়ে পড়তো। ও তখন সাধারণ পোশাকই পরতো। আমার একদিনের কথা বেশ মনে পড়ে। একদিন ও দরজার পাশ থেকে জিজ্ঞাসা করেছিল দান্তের ডিভাইন কমেডির ওই একটা অংশের কথা। সে নাকি কলেজের ম্যামের লেকচার বুঝতে পারেনি। আমি মুগ্ধ হয়ে দেখতাম ওর জ্ঞান তৃষ্ণা। ও শুধু সুন্দরী ছিল না রে অর্ণব, ওর ব্যক্তিত্বে ছিল এক গভীর আভিজাত্য। কোন রকম অহংকার তার মধ্যে ছিল না, এক স্বচ্ছ প্রতিভার অধিকারী ছিল সে। ক্রমে আমাদের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি হতে শুরু করলো। একদিন আমি নীলদের বাড়িতে পৌঁছালাম। বাইরে তখন মেঘলা আকাশ, ছিড়ছিড় করে বৃষ্টি পড়ছে। ভেতরে ঢুকে দেখি দোতলার সেই ঘরটা একদম চুপচাপ, নীল পড়তে বসেনি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় হাতে চায়ের কাপ নিয়ে চারু এলো। ওর চোখে মুখে এক অদ্ভুত ক্লান্তি, কিন্তু আমাকে দেখে সেই চেনা স্নিগ্ধ হাসিটা দিল। আসুন অর্জুনদা, নীলকে রাখতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু ওর ভীষণ জ্বর, বেচারা শুয়ে আছে। ও আসলে আমি তো জানতাম না। তাহলে আজ বোধহয় পড়া হবে না, আমি তবে আসি। আর কিছুক্ষণ বসলে খুব ক্ষতি হবে কি? আসলে মার কাকিমা ও বাড়িতে গেছেন, আর বাড়িতে আমি আর নীল ছাড়া কেউ নেই। আর সত্যি বলতে বৃষ্টির দিনে একলা বড় ভয় লাগে। আপনি বসুন না, চাটা অন্তত শেষ করুন। আমি আর না করতে পারলাম না। ওই প্রথম আমরা দুজন মুখোমুখি বসলাম। নীলের অবর্তমানে ঘরটা যেন আমাদের একান্ত নিজস্ব এক মঞ্চ হয়ে উঠল। চারু আমাকে প্রশ্ন করতে শুরু করলো, আমার ছোটবেলা, আমার সংগ্রাম, আমার লেখালেখি সব কিছু নিয়ে। আমি তাকে বললাম সেই সময়ের কঠিন বেকারত্বের কথা, ওই লড়াই, ওই অনিশ্চয়তা। চারু মন দিয়ে শুনছিল। তারপর ও খুব গভীর গলায় বলল, জানেন অর্জুনদা, এই যে আপনারা লড়াই করছেন না, এটাই আপনাদের আসল পরিচয়। আমাদের এই প্রাসাদের মতো বাড়ি আছে ঠিকই, কিন্তু বাইরের জগতের ওই কঠোর পরিশ্রমের স্বাদ আমরা পাই না। আপনার চিন্তা ভাবনা আমাকে খুব টানে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। একজন ধনী পরিবারের মেয়ে হয়েও ওর ভাবনার গভীরতা আমাকে ভীষণভাবে ইমপ্রেস করলো। কথায় কথায় ঘরটা যেন ধূপের গন্ধ আর বৃষ্টির শব্দে এক মায়াবী রূপ নিল। চারু হঠাৎ চায়ের কাপটা নামিয়ে রেখে আমার চোখের দিকে সরাসরি তাকালো। ওর চোখে তখন এক অদ্ভুত বিদ্যুৎ। অর্জুনদা, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবেন? বলো না চারু, কোনো অসুবিধা নেই। আসলে আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন?
আমি একটু থতমত খেয়ে গেলাম। জানলার বাইরে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, না চারু, এই যে বেকারত্বের গ্লানি, পরিবারের দায়িত্ব, কাল সকালের চিন্তা, এইসবের মাঝে ভালোবাসাটা বড় বিলাসিত মনে হয়। ওসব আমাদের ভাগ্যে নেই। ভাগ্য ভাগ্য তো মানুষ নিজে করে নেয় অর্জুনদা। আর ভালোবাসাকে শুধু বিলাসিতা, ওটাই তো মনের শক্তি। আপনি আপনার নিজের মূল্যটা বুঝতে পারছেন না। হয়তো তাই। তবে তুমি বলো না, আমার মতো মানুষকে কে ভালোবাসতে পারে? চারু হঠাৎ সোফা থেকে উঠে জানলার কাছে চলে গেল। বৃষ্টির ছাট ওর মুখে এসে লাগছে। তখন তাকে আমার মনে হয়েছিল কোনো রূপকথার অংশ। না না, ও এই জগতের কোনো নারী নয়। আমার আজও মনে হয় অন্য বেটা। ও পেছন ফিরে এক নিঃশ্বাসে বলে উঠল, কেন বাসবে না? আপনি জানেন না আপনার ওই জেদ, ওই সততা কত মানুষকে মুক্ত করতে পারে। যেমন যেমন আমাকে করেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। চারু ঘুরে দাঁড়ালো। ওর মুখটা তখন লজ্জায় লাল হয়ে গেছে। মুহূর্তের মধ্যে লজ্জার আড়ষ্টতায় ওর চোখ নেমে গেল। ও আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি একা বসে রইলাম সেই নিস্তব্ধ ঘরে। বাইরে তখন বৃষ্টির বেগ বাড়ছে, আর আমার বুকের ভেতরটা তখন ঝড়ের মতো কাঁপছে। অর্জুন সেনগুপ্ত, বেকার অর্জুন সেনগুপ্ত সেদিন প্রথম বুঝতে পারল সেও কারো পৃথিবীর কেন্দ্রবিন্দু হতে পারে। জেঠু থামলেন। অর্ণব দেখল জেঠুর চোখ যেন স্থির হয়ে গেছে। তার চোখে এখন এক অদ্ভুত দীপ্তি। অর্ণব নিচু গলায় জিজ্ঞেস করল, তারপর তোমরা পেরেছিলে এক হতে? সব গল্পের শেষটা রূপকথার মতো হয় না রে অর্ণব। কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই বোধহয় বেশি সুন্দর হয়। জেঠুর কথাগুলো শেষ হওয়ার পর প্রিন্সেপ ঘাটের সেই পড়ন্ত বিকেলটা যেন হঠাৎ আরও গম্ভীর হয়ে গেল। গঙ্গার বুকে তখন কয়েকটা ডিঙি নৌকা অলসভাবে ভাসছে, আর বিদ্যাসাগর সেতুর নিচে জমাট বেঁধেছে সন্ধ্যের অন্ধকার। অর্ণব মন্ত্রমুগ্ধের মতো শুনছিল ৮০-৯০-এর দশকের সেই কলকাতা, বেকারত্বের জ্বালা, আর তার মাঝে চারুলতার মতো এক স্নিগ্ধ মেয়ের ভালোবাসার প্রস্তাব। সবটাই যেন তার চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠেছে। অর্ণব জেঠুকে তারপরে কি হলো সেইটা বলতে বলল। জেঠু পকেট থেকে একটা রুমাল বের করে চশমাটা মুছলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, শোন অর্ণব, তুই যেমনটা ভাবছিস গল্পটা ততটা সহজ ছিল না রে। চারুর সেই স্বীকারোক্তির পর আমি নিজেকে সামলাতে পারিনি। আমাদের মধ্যে একটা গোপন পৃথিবী তৈরি হয়েছিল। নীলকে পড়ানোর শেষে যখন নীল অন্য ঘরে যেত, সেই ১০-১৫ মিনিট ছিল আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। আমরা সাহিত্য, রাজনীতি আর আমাদের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলতাম। চারু আমায় বলেছিল, অর্জুনদা, তুমি চাকরি পাও আর না পাও, আমি তোমাকেই আমার জীবনে ধ্রুবতারা করেছি।
কিন্তু আমাদের এই মেলামেশা বাড়ির বড়দের চোখে পড়ে গিয়েছিল। একদিন নীলকে পড়িয়ে নামছি, দেখলাম নীলের বাবা অর্থাৎ ওই বাড়ির বড় কর্তা চণ্ডীবাবু বসার ঘরে গম্ভীর মুখে বসে আছেন। চারুকে দেখলাম পাশের ঘরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার পাশ দিয়ে বেরিয়ে আসার সময় তিনি আমায় ডাকলেন না ঠিকই, কিন্তু তার চাউনি বলে দিচ্ছিল বাতাস বিষিয়ে গেছে। পরের কয়েক সপ্তাহ ছিল বিভীষিকার মতো। চারুর জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করলো। একজন নামজাদা পাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ বা বড় ব্যবসায়ী, কিন্তু চারু অনড় ও প্রতিটি সম্বন্ধ নাকচ করে দিচ্ছিল। বাড়িতে অশান্তি চরম সীমায় পৌঁছালো। একদিন টিউশন শেষ করে বেরোচ্ছি, নীলের মা আমাকে আলাদা করে ডাকলেন। তিনি খুব ঠান্ডা গলায় বললেন, মাস্টারমশাই, আপনি শিক্ষিত ছিলেন, তাছাড়া আমাদের বংশেরও তো একটা মান সম্মান আছে। চারু অবুঝ হতে পারে, কিন্তু আপনি তো বোঝেন, তাই দয়া করে আর আমাদের বাড়িতে আসবেন না। চারুর ভবিষ্যৎটা এমনভাবে নষ্ট করবেন না। আমি সেদিন মাথা নিচু করে বেরিয়ে এসেছিলাম। আমার বেকারত্বের গ্লানি আর চারুর ওই রাজপ্রাসাদের মতো বাড়ি, দুটোর দূরত্ব আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। চারু আমাকে বলেছিল, চলো চলো আমরা পালিয়ে যাই অর্জুনদা, অন্য কোথাও গিয়ে সংসার পাতবো। কিন্তু আমি পারিনি। আমার চোখের সামনে তখন আমার পরিবারের মুখটা ভাসছিল। আমি যদি ওই বাড়ির মেয়ের হাত ধরে পালিয়ে যেতাম, তবে আমার পরিবারটা ধুলোয় মিশিয়ে যেত। ওরা তাদের বাঁচতে দিত না। আমি চারুকে আর কিছুই জানাইনি। সেই রাতে বাড়ি ফিরে আমি স্থির করলাম, আমাকে সরতেই হবে। চারুর ভালোর জন্যই আমাকে হার মানতে হবে। পরের দিন থেকে আমি আর নীলদের বাড়িতে পড়াতে গেলাম না। কোনো চিঠি নয়, কোনো শেষ দেখা নয়, একেবারে নিঃশব্দে নিজেকে সরিয়ে নিলাম। এক সপ্তাহ পর নীল আমার বাড়িতে এসেছিল। বলেছিল, স্যার, দিদি ঘর বন্ধ করে পড়ে আছে, ও শুধু আপনার নাম নিয়ে কাঁদছে। বাবা অনেক রাগারাগি করছেন এই নিয়ে, কিন্তু দিদি বলছে আপনি যদি আর না আসেন তবে ও প্রাণ দিয়ে দেবে। তোর দিদিকে বলিস আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে, আর আমি তাকে অনেক দিন ধরেই ভালোবাসতাম। আমি আর আসতে পারবো না। অর্ণব, আমি নীলকে মিথ্যে কথা বলেছিলাম। সেই দিনটা ছিল আমার জীবনের সব থেকে কঠিন দিন। আমি নিজের হাতে নিজের ভালোবাসাকে খুন করেছিলাম, যাতে ওর পরিবার অটুট থাকে, যাতে ওর আভিজাত্যে কোনো দাগ না লাগে। জেঠু একটু থামলেন। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর শুনলাম অনেক কান্নাকাটি, অনেক জেদ আর প্রতিবাদের পর চারুকে জোর করেই বাড়ির অমতে বিয়ে দেওয়া হয়েছিল। আর আমি শুধু পালিয়ে বেরিয়েছি অর্ণব। তোর জেঠু একজন স্কেপিস্ট। নিজেকে অপরাধীর মতো মনে হতো। আজ মনে হয় আমি যদি সেদিন একটু সাহস করতাম, গল্পটা হয়তো অন্যরকম হতো। কিন্তু বাস্তব বড়ই কঠিন। সেখানে আবেগের চেয়ে অভাব আর সম্মান অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। জেঠুর কথা শেষ হওয়ার পর অর্ণব আর কিছু বলতে পারল না। সে বুঝল জেঠুর এই একা থাকাটা একটা প্রায়শ্চিত্ত। জেঠু গঙ্গা স্রোতের দিকে তাকিয়ে একটু নড়ে চড়ে বসলেন। প্রিন্সেপ ঘাটের এই সিঁড়িগুলো যেন একটা সময়ের সাক্ষী। তিনি বলতে শুরু করলেন, অর্ণব, তুই ভাবছিস আমি পালিয়েছিলাম? আমি স্কেপিস্ট। হ্যাঁ, আমি কাপুরুষের মতো টিউশনি ছেড়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু
ভাগ্য আমাদের একবার মুখোমুখি দাঁড় করিয়েছিল, ঠিক এইখানেই, যেখানে আজ আমরা বসে আছি। সেদিন ছিল সোমবার। অন্য এক জায়গায় টিউশনি শেষ করে আমি বাসের জন্য হাঁটছিলাম। আকাশটা ঠিক আজকের মতনই ছিল, ভারী বিষণ্ণ। হঠাৎ প্রিন্সেপ ঘাটের এই প্যালেডিয়ান স্মৃতিসৌধটার থামের আড়ালে একটা পরিচিত অবয়ব দেখলাম। চারু। ওর বিয়ের আর মাত্র 7 দিন বাকি। ওকে আমি এখানে আশা করিনি। আমাকে দেখেই ও ধীর পায়ে এগিয়ে এলো। ওর পরনে ছিল একটা সুতির শাড়ি, কোনো গয়না নেই, চোখের নিচে গভীর কালি। ও সোজা আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় পালাচ্ছিলে অর্জুনদা? টিউশনি ছেড়ে দিলে, নীলকে দিয়ে মিথ্যে কথা বলালে, ভেবেছিলে সব ঠিক হয়ে যাবে। আমি মিথ্যে বলিনি চারু, আমি তোমাকে সত্যিটাই বলেছি। আমি অনেকদিন ধরেই একজনকে ভালোবাসতাম এবং আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি এখন আমার জীবন নিয়ে ব্যস্ত হতে চাই। মিথ্যে বলছো। তোমার এই কাপা গলা, মাটির দিকে তাকিয়ে থাকা চাউনি বলছো তুমি মিথ্যে বলছো। আমার চোখের দিকে তাকাও অর্জুনদা, তাকাও। আমি তাকাতে পারছিলাম না। গঙ্গার দিক থেকে আসা ঝোড়ো বাতাস চারুর চুলগুলো অবিন্যস্ত করে দিচ্ছিল। ও যেন আজ সব আগুল ভেঙে এসেছে। তুমি জানো আমার বাড়িতে কি গিয়ে চলছে? বাবা আমায় বন্দি করে রেখেছে। চারিদিকে বেশ সানায় তোড়জোড়, আর আমি কেবল তোমার একটা শব্দের অপেক্ষায় ছিলাম। একবার অন্তত বলো যে তুমি আমায় ভালোবাসো। আমি তোমার সাথে, তোমার কাছে থাকবো। তুমি আমার যেমন ভাবে রাখবে আমি মাথা পেতে নেব। আমার রাজপ্রাসাদের দরকার নেই অর্জুনদা। আমার শুধু তোমায় দরকার। আমি তোমার হতে চাই অর্জুনদা, তোমার হতে চাই। আমি জানতাম আজ যদি আমি নতি স্বীকার করি, তবে এই শিক্ষিত অভিজাত মেয়েটা পথের ভিখারি হবে। ওর পরিবার সমাজে মুখ দেখাতে পারবে না। আমাকে নিষ্ঠুর হতেই হলো রে অর্ণব, আমাকে নিষ্ঠুর হতেই হলো। আমি ওর হাতটা সজোরে সরিয়ে দিলাম। পাগলামি বন্ধ করো চারু। তুমি কি ভাবো বলো তো নিজেকে? হ্যাঁ, তোমরা বড় লোক হতে পারো, কিন্তু আমার কাছে তোমরা কেবল একটা আয়ের উৎস ছিলে। তোমার ওই বড়লোকই ঢং আমার আর সহ্য হচ্ছিল না। স্রেফ কয়েকটা টাকা বেশি পাবো বলে তোমার সাথে অত কথা বলতাম। তাকে যদি তুমি ভালোবাসা ভাবো, এতে আমার কোনো দোষ নেই। অর্জুনদা, হ্যাঁ ঠিকই বলছি। নিজের চেহারাটা আয়নায় দেখো একবার। বিয়ের আর মাত্র 7 দিন বাকি, একটা পুরুষের পেছনে এভাবে ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছ। লজ্জা করে না তোমার? তোমার মতো সস্তা মেয়ের জন্য আমি নিজের ক্যারিয়ার নষ্ট করব না। আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি চারু। তুমি ছিলে আমার আমার সময়ের অপচয় ছিলে তুমি। এখন তুমি যাও এখান থেকে। নিজের ওই বিলেত ফেরত বরের পা ধুয়ে জল খাও গে, আর আমায় মুক্তি দাও। জাস্ট লিভ মি অ্যালোন চারু, প্লিজ। ওর ঠোঁটগুলো কাঁপছিল, ওর চোখ দিয়ে তখন দরদর করে জল নামছে, কিন্তু একটা শব্দও বেরোলো না। সেই আভিজাত্য, সেই জেদ সব যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেল। ও কেবল একবার আমার চোখের গভীরে সত্যিটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু আমি আমার চোখ দুটো পাথরের মতো শক্ত করে রেখেছিলাম। ও আর 1 সেকেন্ডও দাঁড়ালো না।
ধীর পায়ে ঘাটে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। ওর চোখের সেই ভেজা দৃষ্টি আর শাড়ির আঁচলটা বাতাসে উড়তে উড়তে হারিয়ে গেল ভিড়ের মাঝে। ও চলে যেতেই ওই সিঁড়ির ওপর বসে পড়েছিলাম রে অর্ণব। এই যেখানে আজ তুই বসে আছিস, ঠিক এখানে বসেই আমি সেদিন হাউ হাউ করে কেঁদেছিলাম। আমার মনে হয়েছিল যে গঙ্গা যেন আমাকে গিলে নেয়। আমি নিজের হাতে নিজের কলিজাটা যেন ছিঁড়ে বিসর্জন দিয়েছিলাম। জেঠু থামলেন। প্রিন্সেপ ঘাটের আলোগুলো এখন গঙ্গার জলে লম্বা ছায়া ফেলেছে। অর্ণব দেখল জেঠুর হাত দুটো কাঁপছে। অর্ণব দেখল জেঠুর দৃষ্টি গঙ্গার সুদূর দিগন্তে, যেখানে বিদ্যাসাগর সেতুর আলোগুলি জলের ওপর কাঁপছে। অর্ণবের বুকের ভেতরটা এক অজানা ব্যথায় মোচড় দিয়ে উঠল। সে খুবই নিচু স্বরে জিজ্ঞেস করল, তারপর কি তুমি কোনোদিন খবর নিয়েছিলে? জানো সে কোথায় আছে বা কেমন আছে? জেঠু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার ঠোঁটের কোণে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। তিনি বললেন, খবর নিয়েছিলাম রে অর্ণব। নিজেকে সরিয়ে নিলেও মনটা তো সরিয়ে নিতে পারেনি। বিয়ের মাসখানেক পর নীল আমাকে চুপি চুপি জানিয়েছিল চারুর বিয়েটা খুব ধুমধাম করেই হয়েছে। বিয়ের পরেই ওর স্বামীর সাথে লন্ডনে চলে যায়। ওর স্বামী সেখানকার বড় ইঞ্জিনিয়ার। আমি ভেবেছিলাম যাক, ও অন্তত সুখেই আছে। নতুন দেশ, নতুন পরিবেশ, ও হয়তো আমাকে ভুলেই যাবে। আমার অভিশপ্ত বেকারত্ব আর সেই নিষ্ঠুর কথাগুলো ওর মনে আর ছায়া ফেলবে না। আমি জলপাইগুড়িতে আমার নতুন চাকরিতে মন দিলাম, কিন্তু নিয়তি বোধহয় আমাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। বছর দিনেক পরের কথা, একদিন সকালে খবরের কাগজটা খুলতেই আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। বড় বড় অক্ষরে লেখা ছিল, লন্ডন থেকে ভারতগামী বিমান দুর্ঘটনা। সেই বিমানে চারু আর ওর স্বামী ছিল। ওরা ছুটিতে দেশে ফিরছিল, হয়তো বাবা মায়ের সঙ্গে দেখা করতে। শোনা গেল মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে প্লেন ক্র্যাশ করেছে। কোনো চিহ্ন পাওয়া যায়নি কারো। সমুদ্রের অতল গহরে সব হারিয়ে গিয়েছিল। নীলদের সেই বনেদে বাড়িতে কান্নার রোল উঠেছিল সেদিন। যে চারুকে আমি রাজকন্যার মতো সুখে রাখতে চেয়েছিলাম, যে চারুকে আমি মিথ্যে অপবাদ দিয়ে সরিয়ে দিয়েছিলাম যাতে ও অন্তত বেঁচে থাকে, সেই চারু আর এই পৃথিবীতে নেই। জানি না অর্ণব, ওপরওয়ালা কেন এমন করলেন আমি জানি না। আমি তো নিজেকে বলি দিয়েছিলাম ওর জীবনের জন্য। কিন্তু আজ এই প্রিন্সেপ ঘাটে যখন বসি, তখন মনে হয় সেদিন যদি মিথ্যে না বলে ওর হাতটা ধরতাম, তবে হয়তো এই প্লেনে থাকতো না। হয়তো আমরা সুখী হতে পারতাম। জেঠুর চোখ দিয়ে এবার অঝরে জল নামছে। অর্ণব জেঠুর কাঁধে হাত রেখে চুপ করে বসে রইল। তার নিজের জীবনের দুঃখগুলো আজ জেঠুর এই বিরাট শূন্যতার কাছে খুব ছোট মনে হতে লাগল। সে বুঝতে পারল, কিছু কিছু বিচ্ছেদ মানুষকে শুধু একা করে না, চিরকালের মতো অসাড় করে দেয়। অর্ণব দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে রইল। গঙ্গার জলরাশির ওপর চাঁদের আলো পড়ে ঝিকমিক করছে। জেঠুর এই না বলা কষ্টের গভীরতা তাকে যেন নাড়িয়ে দিয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে খুব মৃদু স্বরে জিজ্ঞেস করল, জেঠু, উনি চলে যাওয়ার পর তো অনেকগুলো বছর কেটে গেছে।
তুমি পরে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলে, ভালো চাকরি পেয়েছিলে। নিজেকে গুছিয়ে নেওয়ার পর কি একবারও মনে হয়নি যে নতুন করে জীবনটা শুরু করা যায়? কেন বিয়ে করলে না জেঠু? একটা সুযোগ তো নিজের জীবনকে দিতে পারতে। সুযোগ সুযোগ তো অনেক এসেছিল রে অর্ণব। মা বাবা অনেক জোরাজুরি করেছিলেন, কত সম্বন্ধ এসেছিল, কিন্তু আমি যে অপরাধটা করেছিলাম তার তো একটাই সাজা হওয়া দরকার ছিল। অপরাধ? কিন্তু তুমি তো ওনাকে ভালোবেসেছিলে জেঠু। না রে, আমি ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু সেই শেষ দিনে আমি যা করেছিলাম সেটা ছিল পাপ। আমি তাকে ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু তার জন্য বেছে নিয়েছিলাম মিথ্যের আশ্রয়। আমি তার আত্মসম্মানে আঘাত দিয়েছিলাম, তাকে ছোট করেছিলাম যাতে সে আমায় ঘৃণা করে দূরে চলে যেতে পারে। ওই যে তাকে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখেছিলাম, সেই দৃশ্যটা আমার চোখের সামনে থেকে কোনো দিন মুছে যায়নি। আমার মনে হয়েছিল যে হৃদয়ে চারুকে একবার বসিয়েছি, সেখানে অন্য কাউকে বসানো মানে চারুর সেই পবিত্র ভালোবাসাকে অপমান করা। পরিস্থিতি বদলেছে রে অর্ণব। আমি আজ প্রতিষ্ঠিত, হাতে টাকা আছে, কিন্তু মনের ভেতর তো সেই 80 দশকের গলিতেই পড়ে আছে। জেঠু বুক পকেট থেকে একটা পুরনো ছোট ডায়েরি বের করলেন। পাতাগুলো হলদে হয়ে গেছে। লোকে বলে সময় সব ক্ষত ধুয়ে দেয়, ভুল বলে রে, সময় শুধু মানুষকে সয়ে নিতে শেখায়। আমার কাছে ভালোবাসাটা কোনো সিদ্ধান্ত ছিল না অর্ণব, ওটা ছিল একটা অস্তিত্ব। চারু বেঁচে থাকুক বা না থাকুক, সে আমার ভেতরে আজও নিঃশ্বাস নেয়। আমি বিয়ে করিনি কারণ আমার একাকিত্বই ছিল আমার প্রায়শ্চিত্ত, আর মনে মনে তো তাকেই আমি সিঁদুর পরিয়েছিলাম রে। জেঠু অর্ণবের চোখের দিকে সরাসরি তাকালেন। তার চোখে তখন এক অপার্থিব দীপ্তি। সাফল্য মানে শুধু টাকা বা প্রতিপত্তি নয় রে অর্ণব। সাফল্য মানে হলো দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারা। আমি আজ মাথা উঁচু করে বলতে পারি আমি কাউকে ঠকাইনি, শুধু নিজের কাছে নিজে হেরে গেছি চারুর ভালোর জন্য। আমার এই শূন্যতা আমার কাছে অনেক বেশি দামি। গঙ্গার ওপর দিয়ে একটা বড় জাহাজ সার্চ লাইট জ্বালিয়ে চলে গেল। অর্ণব বুঝতে পারল তার জেঠু কেবল একজন মানুষ নন, তিনি এক নিঃস্বার্থ প্রেমের মন্দির। সে বুঝতে পারল কেন জেঠু তাকে আজ এখানে নিয়ে এসেছেন। জেঠু হঠাৎ বললেন, খিরে বাড়ি যাবি? অনেক রাত হলো যে। অর্ণব উঠে দাঁড়ালো। সে আজ এক নতুন মানুষকে চিনল। জেঠু আর অর্ণব ধীরে ধীরে প্রিন্সেপ ঘাটের সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। জেঠুর হাঁটা চলায় এক ধীর স্থির ভাব, যেন বুক থেকে এক মস্ত বড় পাথরের ভার নামিয়ে দিয়েছেন তিনি। পার্কিং লটের দিকে যাওয়ার সময় অর্ণবের পকেটে ফোনটা ভাইব্রেট হয়ে উঠল। অর্ণব ফোনটা বের করে দেখল মায়ার টেক্সট এসেছে। একটা দরকারে ফোন করেছিলাম, কতবার ফোন করে যাচ্ছি, কি হয়েছে বলতো তোর? সেই মুহূর্তে মায়ার সেই মেসেজটা খুব তুচ্ছ মনে হতে শুরু করলো অর্ণবের। সে মায়ার চ্যাট বক্সটা খুলল, কিন্তু আঙুলগুলো কিপ্যাডে যেন চলল না। সে খুব শান্ত মাথায় ফোনটা আবার পকেটে পুরে নিল। আজ কোনো উত্তর দেওয়ার প্রয়োজন সে বোধ করল না। বাড়ি পৌঁছানোর আগে সে শেষবারের মতো অন্ধকার আকাশের দিকে তাকাল। চাঁদটা মেঘে ঢাকা ছিল, দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু সে জানে ওটা ওখানেই আছে। শুনছিলেন পিছুটা। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।